আমাকে কেন ব্যথা দিচ্ছেন? আমি ব্যথা দেই নাই। আমাকে ধরবেন না, দেখেন আপনি আমাকে কত বিক্ষত করতেছেন। রাজধানীর পূর্ব রামপুরার বাসিন্দা সোনি আক্তার কেয়া গত কোরবানির ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার পর বাসায় ফিরে স্বর্ণালংকার, নগদ টাকা ও চেক বই খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ জানাতে রামপুরা থানায় গেলেও প্রথমে ভৌতিক কারণে মামলা নেয়নি পুলিশ। পরদিন খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগের পর লিখিত অভিযোগ গ্রহণ করা হলেও সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি বলে দাবি ভুক্তভোগীর। থানায় গেছি, গিয়ে বলছি যে কি করতে হবে, আমাদের তো এই করছে, তো মামলাটা কখন নিবেন? তারা বলতেছে যে মামলা কিসের মামলা, আপনি পারলে মামলা করে দেখান। ডিউটি অফিসার আমাকে বলতেছে মামলা কিসের মামলা, এইসব ঘটনায় মামলা হয় নাকি? সোনিয়ার অভিযোগ ৮ জুন রাতে থানায় গেলে তার কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। প্রতিবাদ করতেই শুরু হয় মারধর। পরে ফেসবুক লাইভে বিষয়টি প্রকাশের চেষ্টা করলে তার মোবাইল ফোনটিও ভেঙে ফেলা হয়। থানার বাইরে ওসির গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সোনিয়ার একটি ভিডিওতে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ভেতরে যান, আপনার মামলা নেওয়া হবে। যদিও পুলিশের দাবি তখন পর্যন্ত অভিযোগটি ইতিমধ্যেই এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছিল। তবে নাগরিক প্রতিদিনের কাছে আসা মামলার এফআইআর কপিতে দেখা যায় কিছু অসামঞ্জস্যতা। ভুক্তভোগীর অভিযোগ, তিনি যখন মামলা নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন সে সময়ে তাকে থানার ভেতরে বেধড়ক মারধর করা হয়। পরে খিলগাঁও থানায় নিয়ে সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে উল্টো মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। আমি একটা নারী, ছোট্ট একটা শিশু নির্যাতনের মামলা করতে গিয়েছিলাম। আমি একটা নারী নির্যাতিত হয়েছি, সেটার বিচার চাইতে গিয়ে উল্টা আমার ইজ্জত হারাইতে হইল, আমার সব কিছু দেখাইতে হইল বাংলাদেশকে। আমার নামে মামলা দিল, আমাকে কাশিমপুর চালান করলো। মানে তার সর্বোচ্চ ক্ষমতা সে প্রয়োগ করছে। সে আমার কাছে 2 লাখ টাকা দাবি করে। আচ্ছা, আমি 2 লাখ টাকা তাকে কেন দেব? ওসি দাবি করে, ওসির সাথে যেটা ছিল তদন্ত ওসি, সে বলে 2 লাখ টাকা দিলে এই মামলা নেওয়া হবে, কারণ একটা বাড়িওয়ালার অনেক ক্ষমতা থাকে। মারধরের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে ভুক্তভোগী কেয়ার অভিযোগটি কিভাবে মামলায় কনভার্ট হলো সেটি জানেন না তিনি নিজেও। আমি যে মামলা করার জন্য যাচ্ছিলাম সেই মামলাটা তারা করে, কিন্তু সেই মামলাটা কিভাবে করলো? আমি তো কোনো এজাহারই রেডি করি না, তাহলে সে কিভাবে মামলা করলো? কেয়ার বক্তব্যের সাথে পাওয়া গেল কিছু সামঞ্জস্যতা। এফআইআর কপিতে খোদ বাদীর স্বাক্ষরই নেই। এছাড়া তিনি 6 তারিখে যে অভিযোগটি করেছিলেন সেই অভিযোগের কপিতেই তড়িঘড়ি করে কলম দিয়ে কাটাছেঁড়া করে এজাহার দায়েরের প্রমাণ এটি। পরদিন সকালে আদালতের মাধ্যমে ভুক্তভোগী কেয়াকে কারাগারে পাঠানো হলে 2 দিন কারা হাসপাতালেও চিকিৎসা নিতে হয় তাকে। 7 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান সোনিয়া আক্তার কেয়া। স্যার অনেক কথাই শুনলো, তার অনেক বিরোধিতা করার পরে আমার ম্যাজিস্ট্রেট স্যারকে অনেক ধন্যবাদ, সে আমাকে আমার জামিনটা মঞ্জুর করছে। জামিনটা মঞ্জুর না করলে আজকে এখানে এসে সত্যটা তুলে ধরতে পারতাম না। এই সমাজে, এই দেশে এখনও কি কি ঘটে যাচ্ছে। আমার হাজব্যান্ড নেই, আমার বড় ভাই নেই, এই সুযোগটা এই দেশ কাজে লাগাবে। পুলিশের মামলায় দাবি করা হয়েছে সোনিয়া এক নারী কনস্টেবলকে মারধর করেছেন। তবে সংশ্লিষ্ট সময়ের হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে ওই পুলিশ সদস্যের চিকিৎসার কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে সোনিয়ার চিকিৎসার তথ্য হাসপাতালের নথিতে রয়েছে। দায়িত্বে থাকা চিকিৎসকও জানিয়েছেন তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তার দাবি, ওই নারী থানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এবং এক নারী পুলিশ সদস্যকে মারধর করেন। যদিও গণমাধ্যমের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ দেখানোর অনুরোধ জানানো হলেও তা প্রকাশ করা হয়নি। এ ঘটনায় পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন সোনিয়া আক্তার কেয়া। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ ও পাল্টা অভিযোগের এই ঘটনায় তদন্তের দিকে এখন নজর সবার। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্য আর মামলার নেপথ্যে কি ঘটেছে সেটি এখন তদন্তে বেরিয়ে আসার অপেক্ষা। রাকিব হাসান, নাগরিক প্রতিদিন।